ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের ক্লাসে আমরা মূলত দুটো জিনিস করতে চাইছি, একটা হলো সিঙ্গেল সার্কিট এবং ডবল সার্কিটের মধ্যে পার্থক্য, আর বান্ডল কন্ট্যাক্ট। সিঙ্গেল সার্কিট এবং ডবল সার্কিটের কথা তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম। আজকে সেই ছবি দুটো আমি এঁকে রেখেছি, তোমরা ভালো করে লক্ষ্য করে ফেলে বুঝতে পারবে। সিঙ্গেল সার্কিট মানে হলো যে এটা একটা ল্যাটিস স্টিল টাওয়ার, সেই ল্যাটিস স্টিল টাওয়ারে তিনটে ফেজকে রান করানো হয়েছে। কিভাবে অ্যারেঞ্জমেন্টটা দেখো তোমরা, এইদিকে দুটো ফেজ আছে আর এইদিকে একটা ফেজ আছে, মানে এটা একদম সব থেকে উপরে, এটা মাঝে, তারপরে এটা নিচে, এবং প্রত্যেকটা জায়গাতে কি কি ডাইমেনশনগুলো আছে সেগুলো আমি পাশে পাশে লিখে রেখেছি। টোটাল যে টাওয়ার, সেই টাওয়ারটার টোটাল উচ্চতা হচ্ছে 25.3 মিটার, একদম গ্রাউন্ড থেকে শুরু করে এই টপ মোস্ট পয়েন্ট। এই টপ মোস্ট পয়েন্ট একটা গোল মতো দেখছো, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়্যার, মানে এখানে একটা গ্রাউন্ড ওয়্যার পাস করানো হয়। এইখানে একদম টপে এটা দেওয়ার কারণ হচ্ছে যদি বাজ পড়ে তাহলে এই তারটাতে পড়ে। এই তারটা কিন্তু সরাসরি টাওয়ারের বডির সঙ্গে বাঁধা থাকে, এখানে কোনো ইনসুলেটর থাকে না, যার ফলে ওই তারে যদি বাজ পড়ে তাহলে সেটা টাওয়ার বডির মধ্যে দিয়ে আটতে চলে যায়। এর ফলে কি হয়, নিচের তারগুলো বেঁচে যায়। এইটাকে বলে সিল্ডিং ইফেক্ট। সিল্ড করা মানে হচ্ছে যে ঢেকে রাখা বা বর্ম, নিচের তারগুলো যাতে বাজের হাত থেকে আমরা রক্ষা করতে পারি, তার জন্য কিন্তু এই গ্রাউন্ড ওয়্যারটা দেওয়া হয়। এই গ্রাউন্ড ওয়্যারে নর্মাল পজিশনে কোনো কারেন্ট পাস করে না, দিস ইজ নট এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এবং বেসিক্যালি এটা গ্যালভানাইজড আয়রন বা গ্যালভানাইজড স্টিল তার দিয়ে তৈরি হয়। আর এর ঠিক নিচে রয়েছে তিনটে ফেজ কন্ডাক্টর, এবং এই ফেজ কন্ডাক্টরগুলো ডিস্টেন্সগুলোও কিন্তু লক্ষ্য করে দেখো সব জায়গায় সমান নয়। যেমন এই মিডলে আমি একটা সেন্ট্রাল লাইন টেনেছি, এই সেন্ট্রাল লাইন থেকে প্রথম যে কন্ডাক্টরটা তার দূরত্ব হচ্ছে 3.2 মিটার। এই গ্রাউন্ড থেকে এটার যে পজিশন, মানে যেখানে তোমার ইনসুলেটরটা বাঁধা হয়েছে যে জায়গায়, এই ক্রস আর্মের যেটা লাস্ট পয়েন্ট, তার সঙ্গে গ্রাউন্ড ওয়্যারের যে দূরত্ব, মানে ভার্টিক্যাল ডিস্টেন্স, সেটা হচ্ছে 2.6 মিটার। আর হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য সেন্ট্রাল লাইন অফ দ্য টাওয়ার অ্যান্ড দ্য ইনসুলেটর চেন, এটা হচ্ছে 3.2 মিটার। আবার দেখো যে সেকেন্ড তার এবং সেকেন্ড ক্রস আর্ম এবং থার্ড ক্রস আর্মের মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে 3.1 মিটার। আর এখানে সেন্ট্রাল লাইন থেকে একদম লোয়ার মোস্ট যে ইনসুলেটর চেন, তাদের দূরত্ব হচ্ছে 3.9 মিটার। আর সেকেন্ড চেন যেটা, তার দূরত্ব হচ্ছে সেন্ট্রাল লাইন থেকে 4.1 মিটার। তার মানে বোঝা যাচ্ছে যে এগুলো সব একই রকম নয়, আলাদা আলাদা ডিস্টেন্স আছে। এর কারণ হচ্ছে স্পেসিংগুলোকে তোমার নির্দিষ্ট মাপ করে এটা করা হয়েছে, যাতে কোনো রকম ফ্ল্যাশ ওভার না হয়। এই বডিটা তো গ্রাউন্ড, সুতরাং এখান থেকে এই ডিস্টেন্সটা এমনভাবে রাখা হয় যাতে কোনো ফ্ল্যাশিং এর সম্ভাবনা না থাকে। এবং কন্ডাক্টরগুলোকে ডিফারেন্ট ডিরেকশনে ডিসপ্লেস করার জন্য কন্ডাক্টর স্পেসিংটাও এমনভাবে থাকে যাতে ফ্ল্যাশ ওভারটা হতে না পারে। তাহলে এখানে যেহেতু দেখো তিনটে ফেজ রান করানো হয়েছে, সেই জন্য এটাকে আমরা বলছি সিঙ্গেল সার্কিট। আর এর ঠিক অপোজিট সার্কিট, যেটা অপোজিট বলবো না, মানে জাস্ট যে মানে তিনটে ফেজের দুটো সেট আছে, এটাকে ডাবল সার্কিট বলছে। এইদিকে আর ওয়াই বি আছে, এদিকে আর ওয়াই বি। এখানে যেমন একটা আর একটা ওয়াই একটা বি আছে, এখানে কিন্তু দুটো আর দুটো ওয়াই দুটো বি। এদিকে যে আর, এখানেও আর, কিন্তু সেই আরটা কিন্তু তোমার একই আর। এই আর এর সঙ্গে এই আর এর কোনো ডিফারেন্স নেই, যে এই আরটাও যে অল্টারনেটর থেকে আসছে, এই আরটাও সেই অল্টারনেটর থেকেই আসছে। জাস্ট একটা লাইনকে দুটো ভাগ করে দুদিকে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে সুবিধাটা হচ্ছে যে বাই চান্স যদি ধরো কখনো এই সেট অফ কন্ডাক্টরগুলোকে আমাকে রিপেয়ার করতে হলো, কোনো কারণে সারাতে হলো, তাহলে এই লাইনটাকে আমি অফ রেখে এই লাইন দিয়ে আমি পাওয়ারটাকে ক্যারি করতে পারি। সেক্ষেত্রে হয়তো ফুল পাওয়ারটা আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু অর্ধেক পাওয়ারও তো নিয়ে যেতে পারবো। তার মানে আমার পুরোপুরি সাপ্লাইটা কিন্তু অফ করে দেওয়ার দরকার পড়বে না। কিন্তু এখানে যদি কোনো কারণে মেনটেন্যান্স করতে হয়, তাহলে কিন্তু আমাকে পুরো লাইন অফ করে দিতে হবে। এটা হচ্ছে এই সিঙ্গেল সার্কিটের সঙ্গে ডবল সার্কিটের একটা পার্থক্য। আমি আরো পার্থক্যগুলোতে আসবো, তার আগে আমি ডাবল সার্কিটের তোমাদের ডাইমেনশনটা একটু বলে নিই। এখানে লক্ষ্য করে দেখো যে এর যে বেজ এরিয়া, টাওয়ারের যে বেজ, সেটা 4 মিটার মতো, কিন্তু এর বেজটা কিন্তু আরেকটু ওয়াইড, 4.5 মিটার। এখানে টাওয়ারের হাইট ছিল 25.3 মিটার, এখানে কিন্তু 28 মিটার। আমি এই ডাইমেনশনগুলো তোমাদের মুখস্থ করার জন্য বলছি না, এটা জাস্ট জানার জন্য বলছি। এই ডাইমেনশন তোমাদের পরীক্ষায় আসবে না। ডাইমেনশনটা জানলে সুবিধা হয় কি, যখন নিজের চোখে দেখবে তখন বিষয়গুলোকে একটু ভেরিফাই করে নিতে পারবে। 28 মিটারটা কিন্তু বিশাল লম্বা, মানে এই টাওয়ারটা কিন্তু যথেষ্ট উঁচু টাওয়ার। এবং দেখো এখানে কন্ডাক্টরগুলো যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা থাকে সেটা ভার্টিক্যালি, সেই জন্য এটাকে বলা হয় ভার্টিক্যাল ডিসপোজিশন। এই ভার্টিক্যাল ডিসপোজিশনের মানেই হচ্ছে যে তিনটে ফেজ পরপর ভার্টিক্যালি অবস্থান করছে। এবং এখানে আরো অন্যান্য ডাইমেনশনগুলো আমি লিখে দিয়েছি, যে এখানকার এই ডাইমেনশনটা হচ্ছে মানে এই ক্রস আর্মের যে দূরত্ব, লেংথ যেটা, সেইটাকে আমি বলছি 6.4 মিটার।
গ্রাউন্ড ওয়্যার থেকে ফার্স্ট ক্রস আর্মের যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটা 2.6, এখানেও দেখো 2.6 ছিল, এখানেও 2.6 আছে। মাঝের যে ক্রস আর্ম সেটা কিন্তু এই উপরের ক্রস আর্মটা এবং নিচের ক্রস আর্মটা থেকে বড়, এটা 8.2 মিটার। দেখো এখানে 6.4, এখানে 8.2, মানে 1.8 মিটার মতো বেশি, মানে অনেকটা বেশি, মানে এই কন্ডাক্টরগুলো একটু বাইরের দিকে থাকে। আর এখানে একটা 7.8 থার্ড ক্রস আর্ম যে, এবং এখানে এটার যেমন 2.6, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3.7, আবার সেকেন্ড আর থার্ডের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 3.7। এই হচ্ছে মোটামুটি তোমার স্ট্রাকচার। আর একদম লোয়ার মোস্ট যে কন্ডাক্টর সেখান থেকে গ্রাউন্ডের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা, সেটা মোটামুটি ভাবে 18 মিটার মতো, মানে লোয়ার ক্রস আর্ম যেটা, লোয়ার কন্ডাক্টর বলবো না, লোয়ার ক্রস আর্ম থেকে গ্রাউন্ডের যে ডিস্টেন্স সেটা মোটামুটি 18 মিটার। এই হচ্ছে তোমার ডবল সার্কিট এবং সিঙ্গেল সার্কিটের মোটামুটি একটা ডিজাইন আমি তোমাদের বললাম। এছাড়াও আর এক রকম ডিজাইন হয় এখানে, সেটা একটু তোমাদের আমি বলি। ধরো এরকম একটা ডিজাইন হয়, এরকম একটা ডিজাইন হয়। এখানে ধরো এরকম ইনসুলেটর, এখানে কন্ডাক্টর, কয়েকটা ইনসুলেটর দিয়ে এখানে একটা কন্ডাক্টর, আবার কয়েকটা ইনসুলেটর দিয়ে এখানে একটা কন্ডাক্টর। এরা কিন্তু এটাকে বলা হরাইজন্টাল ডিসপোজিশন। এখানে যেমন ভার্টিক্যাল ডিসপোজিশন দেখলে, ওই সিঙ্গেল সার্কিটটা তো তাই ছিল, এটা সিঙ্গেল সার্কিটই, কিন্তু এর টাওয়ার ডিজাইনটা একটু আলাদা। এবং এখানে দুটো কন্ডাক্টর থাকে, দুটো গ্রাউন্ড ওয়্যার থাকে, তিনটে ফেজ তার এবং দুটো গ্রাউন্ড তার। দুটো গ্রাউন্ড তার দেওয়ার কারণ হচ্ছে যে হরাইজন্টাল ডিসপোজিশনে তোমার দুটো তারের মধ্যে স্পেসিংটা অনেক বেশি থাকে। এই ধরনের টাওয়ারগুলো তোমরা দেখতে পাবে, এগুলো মাঠে ঘাটে তোমরা যদি খেয়াল করো তাহলে দু রকম ডিসপোজিশনই দেখতে পাবে, ভার্টিক্যালও দেখতে পাবে, হরাইজন্টালও দেখতে পাবে। এবং হরাইজন্টালে দুটো তারের মধ্যে স্পেসিংটা কিন্তু অনেক বেশি থাকে। জেনারেলি হাই ভোল্টেজ লেভেলে আমরা হরাইজন্টাল ডিসপোজিশন অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। সিঙ্গেল সার্কিট যদি খুব হাই টেনশন লাইন হয় তাহলে সেক্ষেত্রে আমরা হরাইজন্টাল ডিসপোজিশন ইউজ করতে পারি, যাতে স্পেসিংটাকে বাড়ানো যায়। তাহলে মিডলে একটা তার থাকে আর সাইডে দুটো তার থাকে, সবাই কিন্তু একই লেভেলে থাকে। এবং টোটাল জিনিসটাকে যদি আমাদের কভারিং করতে হয় বাজের হাত থেকে, তাহলে একটা তার কিন্তু সেখানে সাফিসিয়েন্ট হয় না, মানে একটা তার এই এত বড় এরিয়াটাকে কভার করতে পারে না, যার ফলে আমাদের দুটো গ্রাউন্ড ওয়্যারকে পাস করতে হয়, এদিকে একটা যায় এদিকে একটা যায়, যার ফলে টোটাল এরিয়াটা কভার হয়। এইরকম একটা কনফিগারেশনও কিন্তু হয়। তা আমি বলবো যে তোমরা যখন বাইরে যাও মাঠে ঘাটে টাওয়ারগুলোকে দেখো, তখন সেইগুলো একটু খেয়াল করে দেখবে যে তাদের স্ট্রাকচারটা কেমন হয়, যেরকম করছো তার সঙ্গে মিলছে কিনা, এই বিষয়গুলোকে একটু খেয়াল করবে। এখন আজকে আমি যেটা তোমাদের পড়াবো যে সিঙ্গেল সার্কিট এবং ডবল সার্কিটের মধ্যে একটা তুলনামূলক আলোচনা, যে কোনটা ভালো বা কোনটা কি সুবিধা অসুবিধা ইত্যাদি। সেক্ষেত্রে আমি সিঙ্গেল সার্কিটটা তোমাদের বলে দিচ্ছি, তাহলে সেখান থেকে জাস্ট অপোজিটটা হবে ডবল সার্কিট। সেইটা তোমরা লিখে নিতে পারবে, তোমরা একটা ছকের আকারে এটা লিখবে। আমি তোমাদের কতগুলো পয়েন্ট বলে দিচ্ছি, যে পয়েন্টগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে। প্রথমত একটা জিনিস বুঝতে পারছো যে সিঙ্গেল সার্কিট যেটা প্রথমে আমরা এঁকেছিলাম বাঁ দিকে, সেই সার্কিটে যেহেতু তিনটে ফেজ রান করাচ্ছ, 6টা ফেজ, মানে 6টা তার নয় 3টে তার ফেজ, ডবল সার্কিটেও 3টেই, কিন্তু এক একটা ফেজকে আবার দুটো তার রান করানো হচ্ছে, এদিকে একটা সেট এদিকে একটা সেট, তার মানে 6খানা তার যাচ্ছে। আর এখানে কিন্তু 3টে তার যাচ্ছে, এই 3টে তার প্লাস তোমার টোটাল টাওয়ারের যে হাইট সেটাও কম তুলনামূলকভাবে, যার ফলে সিঙ্গেল সার্কিটটা ওজনের দিক থেকে একটু লাইটার, মানে একটু হালকা ওজনের। এবং স্বাভাবিকভাবেই এর ফাউন্ডেশনটা কিন্তু ডাবল সার্কিটের মতো অতটা স্ট্রং নয়, লেস স্ট্রং ফাউন্ডেশন। আমি এই পয়েন্টগুলো লিখে রেখেছি জাস্ট তোমাদের সুবিধার জন্য, এই পয়েন্টগুলো দিয়েই তোমরা এই শকটা তৈরি করবে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে লাইটার ইন ওয়েট সিঙ্গেল সার্কিট, এগুলো সবই সিঙ্গেল সার্কিটের পয়েন্ট লেখা আছে। তাহলে লাইটার ইন ওয়েট মানে হচ্ছে ওজনের দিক থেকে একটু হালকা, লেস স্ট্রং ফাউন্ডেশনটা ততটা জোরালো নয়। উইন্ড লোড মানে যত জিনিসটা চওড়া হবে তত বাতাস ধরবে বেশি। ডাবল সার্কিটটা বেশি ওয়াইড, যার ফলে সেখানে বাতাসের ঝাপটাটাও বেশি লাগে এবং তারগুলোকে বেশি বাতাস সামলাতে হবে। কিন্তু সিঙ্গেল সার্কিটে সেই তুলনায় বাতাসের লোডটা একটু কম থাকে, লো উইন্ড লোড। সাপোর্টের হাইট তোমরা দেখলে, সাপোর্টের হাইট একটু কম, লোয়ার সাপোর্ট, এবং তারগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ ডিস্টেন্স আছে। একটা তার একটা আর ফেজের সঙ্গে ওয়াই ফেজের সাফিসিয়েন্ট, আর ফেজটা এইদিকে আছে ওয়াই ফেজটা এইদিকে আছে, মানে অনেকটা ডিস্টেন্স।
যার ফলে এদের মধ্যে ফ্ল্যাশিং এর প্রায় কোনো সম্ভাবনাই নেই। সিঙ্গেল সার্কিটে আমরা জেনারেলি ফ্ল্যাশিং দেখতে পাই না বললেই চলে, আনলাইক একটা ইভেন্ট। এবং ফ্ল্যাশিং না হওয়ার ফলে তোমার ফল্টও কিন্তু কম হয়। ইনসুলেটর ক্র্যাক করে যাওয়া, ইনসুলেটর নষ্ট হয়ে যাওয়া, এগুলো ফ্ল্যাশিং থেকে জেনারেলি হয়ে যায়। সেইগুলো কিন্তু তুলনামূলকভাবে সিঙ্গেল সার্কিটের ক্ষেত্রে অনেক কম হয়, যার ফলে রিপেয়ার করা যায়। মানে রিপেয়ার ওয়ার্কটা এমনিতেই কম, মেইনটেনেন্সের যে খরচ সেটা কিন্তু সিঙ্গেল সার্কিটের ক্ষেত্রে কম। এবং রিপেয়ার করার সময় একটা তারকে যখন তুমি রিপেয়ার করছো, অন্য তারটা যেহেতু অনেক দূরে আছে, সুতরাং তুমি অনলাইন মানে একদম লাইন চার্জ থাকা অবস্থাতেও রিপেয়ার করতে পারো, সেক্ষেত্রে ডেঞ্জারের পরিমাণটা কম থাকে। এই হটলাইন, এটাকে বলা হটলাইন মেইনটেনেন্স। মেইনটেনেন্স দুরকম হয়, একটা হচ্ছে অফলাইন মেইনটেনেন্স আর একটা হটলাইন মেইনটেনেন্স। অফলাইন মানে তারে সব পাওয়ার অফ করে দিয়ে মেইনটেনেন্স করা, আর একটা হচ্ছে যে লাইন চার্জ থাকা অবস্থাতে মেইনটেনেন্স করা। এর কিছু টেকনোলজি আছে যেগুলো আমি পরে তোমাদের কোনো ক্লাসে পারলে বলবো। এই হটলাইন মেইনটেনেন্সের ক্ষেত্রে ডাবল সার্কিট কিন্তু মোর ডেঞ্জারাস, কারণ সেখানে তারগুলোর স্পেসিং কম, স্বাভাবিকভাবেই যে কাজ করতে যাচ্ছে তার সিকিউরিটি নিয়ে একটা সমস্যা তৈরি হয়। কিন্তু সিঙ্গেল সার্কিটের ক্ষেত্রে সেই প্রবলেমটা কিন্তু অনেক কম। তবে রিলায়েবিলিটির প্রশ্ন যদি বলো, রিলায়েবিলিটি মানে হচ্ছে যে কন্টিনিউটি অফ সাপ্লাই, যে সাপ্লাইটা আমরা লোডে কন্টিনিউয়াসলি পাঠাতে পারবো কি পারবো না, সেদিক থেকে যদি বিচার করো তাহলে সিঙ্গেল সার্কিটের রিলায়েবিলিটি কম। কেননা আমি তো আগেই বললাম তোমাদের, যদি বাই চান্স আমাদের কোনো একটা ফেজ বা একাধিক ফেজকে মেইনটেনেন্স করতে হয় তাহলে পুরো লাইন অফ করে দিতে হবে, এর কোনো উপায় থাকে না। এবং তখন দেখা যায় লোডে কোনো কারেন্টই আমরা পাঠাতে পারছি না, মানে একদম পুরো ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। কিন্তু ডাবল সার্কিটের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই। একটা সাইড আমরা যদি অফও করে দিই, অন্য সাইড দিয়ে আমরা কিছুটা অনেকটাই পাওয়ার আমরা পাঠাতে পারি, যদিও পুরোটা পাঠানো যায় না। তাহলে রিলায়েবিলিটির দিক থেকে সিঙ্গেল সার্কিটটা ততটা রিলায়েবল নয়, এটা আমরা বলতে পারি। ডাবল সার্কিটটা মোর রিলায়েবল। স্পেসিং অফ দ্য কন্ডাক্টর, যেটা আমি আগেই বললাম, সেটা সিঙ্গেল সার্কিটের ক্ষেত্রে গ্রেটার স্পেসিং। এবং লাইনের যে রিঅ্যাক্ট্যান্স এক্সএল, এই এক্সএলটা কিন্তু সিঙ্গেল সার্কিটের ক্ষেত্রে বেশি হয়। মানে প্রতিটি ফেজের যে রিঅ্যাক্ট্যান্স, এক্সএল মানে হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ, এটা সিঙ্গেল সার্কিটে বেশি হয়, ডাবল সার্কিটে তুলনামূলকভাবে কম হয়। এখন তুমি বলবে যে এটা কি করে হয়, এটার ডেরিভেশন কি, বা এটা কিভাবে বোঝা গেল যে সিঙ্গেল সার্কিটে কম হবে ওখানে বেশি হবে? এর পরিষ্কার ডিজাইন আছে এবং ডেরিভেশন আছে। এগুলো আমরা যখন ইলেকট্রিক্যাল ডিজাইন অফ দা ওভারহেড লাইন পড়বো, এখন আমরা মেকানিক্যাল ডিজাইন করছি, আমরা যখন ইলেকট্রিক্যাল ডিজাইন পড়বো তখন এই ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, এগুলোর ক্যালকুলেশন কিভাবে বার করতে হয় এগুলো আমরা শিখবো। আপাতত এই ক্যালকুলেশনের মধ্যে আমি যাচ্ছি না, আমি জাস্ট তোমাদের ইনফরমেশনটা দিচ্ছি যে সিঙ্গেল সার্কিটের ক্ষেত্রে প্রত্যেকটা ফেজের যে রিঅ্যাক্ট্যান্স, ধরো পার মিটারে তুমি ইন্ডাকট্যান্স বার করি, সেই ইন্ডাকট্যান্সটা সিঙ্গেল সার্কিটের ক্ষেত্রে কম হয়, বেশি হবে, ডাবল সার্কিটের ক্ষেত্রে কম হবে। এই ব্যাপারগুলো কিন্তু পরে আমরা ডিরাইভ করে তোমাদের দেখাবো। তাহলে আপাতত এই পয়েন্টটা মনে রাখো। আর একটা বিষয় হচ্ছে যে ধরো একটা সার্কিটের ইম্পিডেন্স আমি ধরলাম জেড। এখন ডাবল সার্কিটের ক্ষেত্রে কি হয়, এই দুটো জেড তো প্যারালাল কানেকশনে থাকে, এইদিকের যে আরওয়াইবি আর এইদিকের আরওয়াইবি, এরা তো পরস্পর প্যারালাল, আর এর সঙ্গে আর প্যারালাল, ওয়াই এর সঙ্গে ওয়াই প্যারালাল, মানে সেম কন্ডিশন। তো তার মানে আর এর যে ভোল্টেজটা থাকে এখানেও তো আর এর সেম ভোল্টেজ থাকে, তার মানে এইদিকে আর ওয়াই এর মধ্যে যে লাইন ভোল্টেজ পাবে, এইদিকেও আর ওয়াই এর মধ্যে সেম লাইন ভোল্টেজ পাবে। তার মানে আমরা ডবল সার্কিটের দুটো সার্কিটকে আমরা একে অপরের প্যারালাল বলতে পারি। তাহলে এই সার্কিটটার ইম্পিডেন্স যদি পার ফেজে জেড হয়, আর এই সার্কিটের ইম্পিডেন্স যদি পার ফেজে জেড হয়, তাহলে দুটো জেড প্যারালাল কানেকশন আছে। তার মানে ইকুইভ্যালেন্ট জেড যেটা হবে সেটা কিন্তু Z/2 হবে। তার মানে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা ডাবল সার্কিটের ক্ষেত্রে কম, এটা বুঝতে পারছো? জাস্ট সিঙ্গেল সার্কিটের অর্ধেক। সিঙ্গেল সার্কিটে যদি জেড থাকে এখানে হবে Z/2, কারণ দুটো জেড প্যারালাল আছে। এবং এই ইম্পিডেন্সটা কম হওয়ার ফলে আমরা কিন্তু লাইনের মধ্যে দিয়ে বেশি কারেন্ট পাস করাতে পারি ডাবল সার্কিটে, এবং বেশি পাওয়ারকে ক্যারি করতে পারি। তাহলে ডাবল সার্কিটের সব থেকে বড় অ্যাডভান্টেজ কি পেলে তুমি? এক নম্বর হচ্ছে যে রিলায়েবিলিটি ইজ মোর, মানে আমাদের পাওয়ার সেক্টরে রিলায়েবিলিটি কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা লোডের কন্টিনিউয়াসলি পাওয়ার পাঠাতে পারবো কি পারবো, সেদিক থেকে ডাবল সার্কিট কিন্তু মোর রিলায়েবল। দু নম্বর হচ্ছে যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইজ লেস, just half of the single circuit, because more amount of current and more amount of power can be carried to the load, so the same line. তাহলে ডাবল সার্কিট করলে আমরা বেশি পরিমাণ পাওয়ারকে ক্যারি করতে পারবো ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে। তাহলে এই জায়গাগুলো নিয়ে তোমরা একটা ছক তৈরি করবে, একদিকে সিঙ্গেল সার্কিট লিখবে, একদিকে ডাবল সার্কিট লিখবে, দিয়ে এই পয়েন্টগুলো নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি তোমরা করবে। এটা তোমাদের আমি হোম টাস্ক দিলাম। তাহলে ডাবল সার্কিট সিঙ্গেল সার্কিটটা হয়ে গেল আমাদের। এরপরে যে জায়গাটাতে আমরা আসতে চাইছি সেটা হলো বান্ডল কন্ডাক্টর। বান্ডল কন্ডাক্টর কথাটা তোমরা শুনেছো, একবারই শোনোনি তা না। এবং যদি কখনো রাস্তাঘাটে টাওয়ারের দিকে তাকিয়ে খেয়াল করে দেখো, তাহলে একটা জিনিস তোমরা দেখতে পাবে যে অনেক ক্ষেত্রে
এই যে ফেজের তারগুলোকে আমরা বলছি, ধরো আর ফেজ ধরলাম, এই যে কন্ডাক্টরে এরকম অনেকগুলো ইনসুলেটর চেনে অনেকগুলো এরকম ডিস্ক ইনসুলেটর থাকে, তারপর নিচে কন্ডাক্টরটা পাস করো। এই কন্ডাক্টরটা যখন পাস করাচ্ছ, এই কন্ডাক্টরটা তুমি একটা কন্ডাক্টরও পাস করাতে পারো, আবার এখানে তুমি একই ফেজে দুটো কন্ডাক্টর পাস করাতে পারো। এই জিনিসটা কিন্তু তোমরা দেখেছো। ধরো এরকম দুটো কন্ডাক্টর, এইদিকে একটা পাস করছে, এটা কিন্তু একটাই ফেজ, তার মানে একই ফেজে দুটো কন্ডাক্টর যাচ্ছে এবং মাঝে মাঝে তারা আবার নিজেদের মধ্যে কানেক্টেড আছে। এই জায়গাগুলো একটু রাস্তাঘাটে যাওয়ার সময় খেয়াল করো। পাওয়ার সিস্টেমটা কিন্তু শুধুমাত্র এই বোর্ডে পড়লাম কি বইয়ে পড়লাম এরকম সাবজেক্ট নয়, এটা চোখে দেখার বিষয় আছে। সেই জন্য তুমি লক্ষ্য করে দেখেছো, এটা তো সবাই দেখেছো আমি জানি, যে একটা ফেজে একটা তারের পরিবর্তে দুটো করে তার নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দুটো তার নিয়ে যাওয়া হচ্ছে, এইটাকে আমরা বলছি বান্ডল কন্ডাক্টর, মানে একটা ফেজে একের বেশি তার ইউজ করছে। এই তার কতগুলো ম্যাক্সিমাম আমরা ইউজ করতে পারি, ভোল্টেজ লেভেল যত বাড়ে ততই আমরা এই তারের সংখ্যাটাও বাড়াতে পারি। এটা ম্যাক্সিমাম 4টে পর্যন্ত ইউজ করা যায়। তাহলে যদি একটা ইউজ করি তাহলে সেটাকে আমরা বান্ডল কন্ডাক্টর বলবো না, যদি দুটো ইউজ করি তাহলে সেই স্ট্রাকচারটাকে বলা হয় ডুপ্লেক্স। ডুপ্লেক্স তার মানে সেখানে এখানে একটা কন্ডাক্টর থাকে, এখানে একটা কন্ডাক্টর, এবং তারা নিজেদের মধ্যে একটা কন্ডাক্টিং পাথ দিয়ে কানেক্টেড। মানে যেহেতু এই তারটা এবং এই তারটার ভোল্টেজটা সেম, সুতরাং তারা যদি একটা কন্ডাক্টিং পাথ দিয়ে কানেক্টেডও থাকে, এই পাথটাতে তো কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ সেম ভোল্টেজ লেভেলে তো কোনো কারেন্ট ফ্লো করে না, এদের মধ্যে তো কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই। যার ফলে এই যে ফেজ, এই তারটা এবং এই তারটা দুটোই তো ধরো আর ফেজের তার বা দুটোই ওয়াই ফেজের তার, সুতরাং তাদের মধ্যে এখানে কোনো কারেন্ট ফ্লো করার সম্ভাবনা নেই। এই স্পেসারটা, এটাকে বলে স্পেসার, SPACER। এই স্পেসারটা একটা কন্ডাক্টিং পাথ, এটা কিন্তু ইনসুলেটর না। এই স্পেসারটা দিয়ে যে তুমি মনে করলে যে তার দুটো শর্ট সার্কিট হয়ে গেছে, এরকম ভাবলে ভুল হবে, কারণ শর্ট সার্কিটের প্রশ্নটা তখনই ওঠে যদি দুটো তারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। যেহেতু তারা সেম পোটেনশিয়াল লেভেলে আছে, একই ফেজের তার, সুতরাং এর মাধ্যমে কোনো শর্ট সার্কিট হয়ে যাওয়ার কোনো বিষয় নেই, এবং এই স্পেসারের মধ্যে কোনো কারেন্টও থাকে না, কারণ এরা সেম পোটেনশিয়াল লেভেলে আছে। এবং স্পেসারের যে লেন্থটা হয়, মোটামুটি ধরো এটা তারটা যদি অ্যালুমিনিয়ামের হয়, স্পেসারটাও অ্যালুমিনিয়ামেরই হয়, কারণ এখানে আলাদা মেটাল আমরা ইউজ করতে চাই না, একই মেটাল দিয়ে আমরা ওই দুটোকে তৈরি করতে চাই। তার কারণ হচ্ছে যে দুটো আলাদা আলাদা মেটাল থাকলে তাদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। ধরো ঝড় বৃষ্টি হলো বা ড্যাম্প ওয়েদার হলো বা তারের মধ্যে হিট তৈরি হলো, এগুলোই তো একটা রাসায়নিক বিক্রিয়ার পক্ষে একটা সদর্থক পরিবেশ, যে হিট তৈরি হচ্ছে বা ড্যাম্পনেস তৈরি হচ্ছে, তাহলে সেই জায়গাতে তো রাসায়নিক বিক্রিয়া হতে পারে। এই জন্য যদি সেম মেটাল আমরা ইউজ করি তাহলে এই কেমিক্যাল রিয়াকশনটা অ্যাভয়েড করতে পারি, যার ফলে তারের মধ্যে কোনো করোশন হয় না। এবং স্পেসারের যে ডিস্টেন্সটা থাকে, সেই ডিস্টেন্সটা মোটামুটি ভাবে তারের যে ডায়ামিটার তার 10 থেকে 8 টাইমস, মানে 8 থেকে 10 টাইমস এইরকম একটা লেন্থ থাকে। মোটামুটি ধরো 30 সেন্টিমিটার বা এর কাছাকাছি ডিস্টেন্স হয় স্পেসারগুলো। যদি দুটো তার থাকে, দুটো তার নিয়ে বান্ডল কন্ডাক্টর হয়, তাহলে সেটাকে আমরা বলি ডুপ্লেক্স স্ট্রাকচার। আর যদি তিনটে তার নিয়ে হয়, তিনটে তার নিয়েও তোমরা ইন্ডিয়াতে দেখতে পাবে, কোনো কোনো জায়গায় খুব হাই ভোল্টেজ লাইনে তিনটে তারও দেখতে পাবে, সেটাও কিন্তু একটা স্ট্রাকচার। তুমি দেখবে এরকম তিনটে তার একটা ফেজে গেছে এবং মাঝখানে এরকম ট্রায়াঙ্গুলার স্পেসার বসানো আছে, এটা কিন্তু একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এখানে তিনটে স্পেসার দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এবং এই ধরনের ট্রায়াঙ্গেল তুমি মাঝে মাঝেই দেখতে পাবে, তারটা তো বিশাল লম্বা, মাঝে মাঝে এরকম স্পেসার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে বলে ট্রিপ্লেক্স স্ট্রাকচার, ট্রিপ্লেক্স। আর যদি দেখা যায় যে না একটা স্কোয়ারের মতো আছে, একটা বর্গক্ষেত্র, সেখানে 4টে স্পেসার দিয়ে এরকম স্ট্রাকচার তৈরি হয়েছে এবং একটা ফেজে 4খানা তারকে পাস করানো হচ্ছে, এরকম স্পেসারও তুমি দেখতে পাবে। অনেক সময় এগুলোকে এরকম থাকে, গোল থাকে, দিয়ে এরকম ভাবে স্পেসারগুলোকে করা হয়, দিয়ে 4টে তারকে এভাবে পাস করানো হয়। এরকম মাঝে একটা গোল দিয়ে 4টে এরকম বাহু বেরিয়েছে, বেরিয়ে প্রত্যেকটা তারে কানেক্ট হয়েছে, এরকম স্ট্রাকচারও অনেক সময় হয়। এই স্ট্রাকচারটা যেখানে 4টে তার একটা ফেজে যাচ্ছে, সেটাকে আমরা বলি কোয়াড্রুপ্লেক্স। কোয়াড্রুপ্লেক্স মানে হচ্ছে 4টে তার, QUA DRU PLEX, কোয়াড্রুপ্লেক্স। তাহলে কি কি অ্যারেঞ্জমেন্ট হতে পারে? ডুপ্লেক্স হতে পারে, ট্রিপ্লেক্স হতে পারে এবং কোয়াড্রুপ্লেক্স হতে পারে। এই হচ্ছে তোমার বান্ডল কন্ডাক্টরের স্ট্রাকচার। তার মানে একটা ফেজেই আমরা একাধিক তার ইউজ করছি। এবং ইন্ডিয়াতে তোমরা এই তিনটে স্ট্রাকচারই দেখতে পাবে, যদি একটু খেয়াল করো। কোয়াড্রুপ্লেক্সটা চট করে দেখতে পাবে না, এগুলো জেনারেলি পাওয়ার স্টেশনে গেলে দেখতে পাওয়া যায়। এমনি নর্মালি তোমরা ট্রিপ্লেক্স বা ডুপ্লেক্স কিন্তু দেখতে পেতেই পারো, ভেরি কমন। এবং ভোল্টেজ লেভেল যতই বাড়ছে ততই এই বান্ডল কন্ডাক্টরের দিকে আমাদের টেন্ডেন্সিও বাড়ছে। এখান থেকে বান্ডল কন্ডাক্টরের উপর একটা টিকা আসতে পারে তোমাদের পরীক্ষা।
এর সঙ্গে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে বান্ডেল কন্ডাক্টর আমরা ইউজ করবো কেন, এর অ্যাডভান্টেজটা কি। এই অ্যাডভান্টেজগুলো তোমরা একটু লিখে নাও, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকে। বান্ডেল কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে একই ফেজে যদি তুমি একাধিক তার ইউজ করো তাহলে ওই ফেজের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটা তখন একাধিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করে, যার ফলে তোমার একটা কন্ডাক্টরের উপর যে ফ্লাক্সের যে স্ট্রেস, যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস, সেই স্ট্রেসটা কিন্তু অনেক কমে। তার মানে আগে একটাই কন্ডাক্টর ছিল, সেখানেই সব ফ্লাক্সটা লিঙ্ক করছিল এবং ম্যাগনেটিক ফিল্ডটা ওই কন্ডাক্টরটাকে ঘিরেই তৈরি হচ্ছিল, যার ফলে সেখানে যে স্ট্রেসটা ডেভেলপ করছিল, এখন যদি তুমি একাধিক তার ইউজ করো একটা ফেজে, তার মানে স্ট্রেসটা তো ডিভাইডেড হয়ে যাচ্ছে একাধিক তারের উপরে। সেক্ষেত্রে কি হবে, তোমার ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা কিন্তু অনেক কমে যাবে প্রত্যেকটা তারের উপরে। এতে কি হবে, করোনা লস বা এইসব যে ঘটনাগুলো ঘটে, মানে লস রিলেটেড যেসব বিষয়গুলো একটা কন্ডাক্টরের মধ্যে ঘটে, তার চান্সটা কিন্তু অনেক কমে যাবে। তার মানে প্রথম যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে লেস চান্স অফ করোনা। এবং চান্স অফ করোনা তো ওয়ান কাইন্ড অফ পাওয়ার লস, করোনার মধ্যে দিয়ে কিন্তু একটা পাওয়ার তোমার লাইন থেকে কমে যায়, পাওয়ার লস হয়ে যায়, যার ফলে যদি করোনার চান্স আমরা কমাতে পারি তাহলে ট্রান্সমিশন এফিসিয়েন্সি যেটা সেটা বাড়তে পারে, ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইজ ইনক্রিজড। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ওই ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যাই তাহলে দেখতে পাবো বান্ডেল কন্ডাক্টরে যে পার ফেজ ইন্ডাকটেন্স সেটা কিন্তু কমে যাচ্ছে। তার মানে এক্সেল পার ফেজ, সেটা একটা তার ইউজ করলে যে 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 এক্সেলটা তৈরি হতো, যদি চারখানা তার ইউজ করো একটা ফেজে তাহলে কিন্তু অনেক এক্সেল অনেক কমে যাবে। তার মানে এক্সেল পার ফেজ ইজ রিডিউসড, এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। এবং এক্সেল কমে যাওয়ার ফলে সুবিধাটা কি হচ্ছে, যে এক্সেল এর মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হয় আই এক্সেল ড্রপ, তারের কারেন্ট যদি আই হয় প্রত্যেকটা ফেজে এবং এক্সেল যদি প্রত্যেকটা ফেজের রিঅ্যাক্ট্যান্স হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, তাহলে এই যে ড্রপটা হবে আই এক্সেল ড্রপ, ইন্ডাকটিভ ড্রপ বলি এটাকে আমরা, এই ড্রপটা কমে যাবে, যার ফলে লাইনের ভোল্টেজ অনেক বেটার থাকবে, ভোল্টেজ রেগুলেশনটা কম হবে, মানে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশনের ভ্যালু অনেক কম হবে, যার ফলে নো লোড এবং ফুল লোড, মানে নো লোড ফুল লোডের থেকে আরো বেটার বলা যায় যে সেন্ডিং এন্ড এবং রিসিভিং এন্ডের মধ্যে যে ভোল্টেজের পার্থক্য, এই পার্থক্যটা কমে আসবে, তার ফলে লাইনের ভোল্টেজ ড্রপটা কিন্তু অনেক কম হবে। তাহলে এক্সেল পার ফেজ ইজ রিডিউসড, এর সঙ্গে সঙ্গে আমরা এটাও লিখতে পারি যে আইএক্সএল ড্রপ ইজ রিডিউসড, আইএক্সএল ড্রপ ইজ রিডিউসড and thereby percentage voltage regulation is improved, percentage voltage regulation is improved। তার মানে সেন্ডিং এন্ড এবং রিসিভিং এন্ড, একটা তারে দুটো এন্ড থাকে, সেন্ডিং এন্ড মানে যেখানে তুমি পাওয়ারটা ফিড করছো, আর যেখানে লোড কানেক্টেড আছে দ্যাট ইজ দ্য রিসিভিং এন্ড, এই দুটো এন্ডের মধ্যে যে ভোল্টেজের পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু অনেক কম হবে যদি তুমি তারগুলোকে বান্ডেল কন্ডাক্টর ইউজ করো। এবং পাশাপাশি শুধু ইন্ডাকটেন্স না, পাশাপাশি তোমার যে লাইনের যে ক্যাপাসিটেন্স সেটাও কিন্তু কমে যাবে। এখন এইগুলো তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন কিভাবে কমে যাচ্ছে বুঝতে পারছি না, এইগুলো কিন্তু ক্যালকুলেশন ডিপেন্ডেন্ট, এগুলো যতক্ষণ আমি এগুলো ক্যালকুলেট করে দেখাবো তোমাদের যে এইভাবে এক্সেল কমছে এইভাবে এক্সি কমছে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা বোঝা যাবে। সেটা আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইনের আলাদা চ্যাপ্টার আছে, সেই জায়গায় আমরা পড়বো। আপাতত মনে রাখো যে বান্ডেল কন্ডাক্টর যদি আমরা ইউজ করি তাহলে এক্সেল এবং এক্সি দুটোই কিন্তু কম হবে, এক্সেল পার ফেজ যদি কমে পাশাপাশি এক্সি পার ফেজও কিন্তু কমে যাবে। এবং এক্সি পার ফেজ কমে যাওয়ার ফলে কি হবে, তোমার লাইনের যে মানে কি হবে রিঅ্যাক্ট্যান্স যদি কমে যায়, মানে দুটো তারের মধ্যে এক্সি থাকে তো, এটা হচ্ছে শান্ট প্যারামিটার, তার মানে ধরো এটা আর ফেজ এটা ওয়াই ফেজ, তাহলে দুটো তারের মধ্যে এরকম চার্জিং কারেন্ট ফ্লো করে আইসি, চার্জিং কারেন্টের ভ্যালুটা কত হবে, চার্জিং কারেন্টের ভ্যালু হচ্ছে এদের মধ্যে যে লাইন ভোল্টেজ ডিভাইডেড বাই এক্সি, মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে ইন্ডাকটিভ বলছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা যদি কম হয় ভোল্টেজটা তো সেমই আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা যদি কমে যায় তাহলে চার্জিং কারেন্টের পরিমাণটা বাড়বে, আর চার্জিং কারেন্ট বাড়লে যেহেতু এটা ক্যাপাসিটিভ কারেন্ট মানে লিডিং কারেন্ট, তার মানে এখানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ। নর্মাল লাইনের কারেন্ট কিরকম, নর্মাল লাইনের কারেন্ট তো ল্যাগিং কারেন্ট, তার মানে লোডগুলো তো সব ল্যাগিং লোড, ইন্ডাকটিভ লোড, তার মানে এটা যদি লাইনের ভোল্টেজ হয় এটা হচ্ছে লোড কারেন্ট, তার মানে বুঝতেই পারছো যে সেখানে অ্যাঙ্গেলটা ল্যাগিং। এখন সেখানে যদি তুমি একটা লিডিং কারেন্ট আনতে পারো তাহলে কি হচ্ছে, এর যে রেজাল্টটা সেটা উঠে যাচ্ছে, তার মানে অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, তার মানে আইসি যদি তুমি বেশি করতে পারো তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট একটু কম হবে, যার ফলে রেজাল্টেন্ট যে কারেন্টটা সেটা একটু অ্যাঙ্গেলটা কমে যাবে ভি এর সঙ্গে, আর অ্যাঙ্গেল কমা মানে তার কস্টটা বাড়বে,
তাহলে আগে যদি θ1 থাকে, এখন এই আইসি আসার পরে এটা কমে θ2 হয়ে গেল, মানে θ2 ইজ লেস দ্যান θ1, তাহলে cos θ2 ইজ গ্রেটার দ্যান cos θ1, তার মানে পাওয়ার ফ্যাক্টর বাড়ছে, বুঝতে পারছো? কারণ চার্জিং কারেন্ট লাইনে যত বাড়বে ততই কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে, আর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার অর্থ হচ্ছে লাইনে লস কম হবে, লাইনে যে তোমার ওহমিক লস, সেই লাইনের লস কিন্তু কমে যাবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে বান্ডল কন্ডাক্টর ইউজ করে তুমি দুদিকে লস কমাতে পারছো, একটা হচ্ছে চান্স অফ করোনা কমে যাচ্ছে, এবং পাশাপাশি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার ফলে লাইনের লস কিন্তু কমে যাচ্ছে, মানে পাওয়ার লস, যেটাকে আমরা কপার লস বলে থাকি। এর ফলে ট্রান্সমিশন এফিসিয়েন্সিটা বাড়ছে। এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস তোমরা শুনেছো কিনা আমি জানি না, একটা সার্জ ইম্পিডেন্স বলে একটা টার্ম আছে। এই সার্জ ইম্পিডেন্স টার্মটা তোমরা পরিচিত নও, এর আগে পড়োনি তুমি, এখন আপাতত একটু মনে রাখো, আমি তোমাদের বলে দেব। সার্জ SURG ইম্পিডেন্স, একটু হায়ার স্টাডিজ এগুলো আছে। সার্জ ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে √Z/Y। জেডটা কি? সিরিজ ইম্পিডেন্স, মানে লাইনে যে সিরিজে যে ইম্পিডেন্সটা থাকে, মানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স নিয়ে যে সিরিজে ইম্পিডেন্সটা তৈরি হয় লাইনে পার ফেজে, সেইটা হচ্ছে জেড। আর ওয়াইটা হচ্ছে শান্ট অ্যাডমিটেন্স, মানে ক্যাপাসিট্যান্স জনিত যে অ্যাডমিটেন্স তৈরি হয় লাইনে, সেইটা হচ্ছে ওয়াই। তাহলে জেড হচ্ছে সিরিজ ইম্পিডেন্স আর ওয়াই হচ্ছে শান্ট অ্যাডমিটেন্স। এই দুজনের যে রেশিও এবং তাদের যে রুট, সেইটাকে বলা হয় সার্জ ইম্পিডেন্স। এবং বান্ডল কন্ডাক্টর ইউজ করলে কি হয়, তোমার সার্জ ইম্পিডেন্সটা কমে যায়। এবং সার্জ ইম্পিডেন্সটা কমে গেলে যেটা সুবিধা হয়, যে তোমার সার্জ ইম্পিডেন্স লোডিং বলে একটা জিনিস আছে। সার্জ ইম্পিডেন্স লোডিং মানে হচ্ছে যে লাইনের যে কিলোভোল্ট, লাইনের কিলোভোল্টের স্কোয়ার বাই সার্জ ইম্পিডেন্স, এই রেশিওটাকে বলা হয় সার্জ ইম্পিডেন্স লোডিং। এই সার্জ ইম্পিডেন্স লোডিংটা কিন্তু বাড়ে। তাহলে সার্জ ইম্পিডেন্স লোডিংটা বাড়ার দিক থেকে বাড়লে একটা সুবিধা আছে, যেটা আসলে এই জিনিসগুলো তোমাদের এখন এই মুহূর্তে অতটা নেই, আমি জাস্ট তোমাদের শুনিয়ে রাখলাম। ডিটেলসে বলতে গেলে এখন অনেকটা ডেপথে আমাকে যেতে হবে। আপাতত এই টার্মগুলো একটু মনে রাখো, যে লাইনের বান্ডল কন্ডাক্টর ইউজ করলে সার্জ ইম্পিডেন্সটা কমে যায়, এবং লাইনের সার্জ ইম্পিডেন্স লোডিং যেটা, এই সার্জ ইম্পিডেন্সটা কমে গেলে বুঝতেই পারছো এই যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী সার্জ ইম্পিডেন্স লোডিংটা বাড়বে। এই লোডিংটা বাড়লে লাইনের পারফরমেন্সটা অনেক বেটার হবে, লাইনে তুমি অনেক বেশি কারেন্টটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে, মানে ট্রান্সমিশন অফ পাওয়ারটা অনেক ভালোভাবে হবে। এই জায়গাগুলো আমি এখন ডেপথে যেতে চাইছি না, জাস্ট ছুঁয়ে গেলাম তোমাদের। সার্জ ইম্পিডেন্স লোডিং লাইনে বাড়াতে পারলে আমাদের অনেক অ্যাডভান্টেজ আছে, এটা বান্ডল কন্ডাক্টর ইউজ করলে আমি বাড়াতে পারি। যদি সময় পাই তাহলে কোনো একটা ক্লাসে আমি এই জিনিসগুলো একটু তোমাদের বলে দেবো, তাহলে আইডিয়াগুলো আর একটু পরিষ্কার হবে। তাহলে আমরা একটু অনেকগুলো অ্যাডভান্টেজ পেলাম, সেই জায়গাগুলো একটু লিখে রাখবে তোমরা। এবং সার্জ ইম্পিডেন্স লোডিং বাড়ানোর ফলে কি হবে, লার্জ পাওয়ারকে আমরা ট্রান্সমিট করতে পারবো লাইনে, বেশি পরিমাণ পাওয়ারকে আমরা নিয়ে যেতে পারবো। এবং এই যে আমি বললাম যে তোমার মানে তোমার একটা ফেজের একটা কন্ডাক্টর ইউজ করার থেকে যদি আমরা একাধিক কন্ডাক্টর ইউজ করি, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা কমে তারের উপরে। এর ফলে কি হয়, ওই তার মানে একটা তারের পাশ দিয়ে যখন আরেকটা নেবারিং তার যায়, তখন সেখানে একটা ইন্টারফারেন্স। অনেক সময় তোমরা দেখেছো যে একটা টাওয়ার লাইন যাচ্ছে, একটা হাই টেনশন লাইন যাচ্ছে, তার কাছাকাছি এরিয়াতে হয়তো একটা কমিউনিকেশন কেবল যাচ্ছে, কোনো একটা তোমার টেলিফোন লাইন যাচ্ছে বা অন্য কোনো কমিউনিকেশন কেবল যাচ্ছে। এই কেবলগুলোর মধ্যে একটা ডিস্টারবেন্স, এটাকে ইন্টারফারেন্স বলি। তার মানে এখান থেকে একটা ফ্লাক্স বেরোয়, ফ্লাক্স বেরিয়ে ওই কমিউনিকেশন কেবলগুলোকে কানেক্ট করে, কানেক্ট করার ফলে একটা ইন্টারফারেন্স মানে একটা ওই লাইনের মধ্যে একটা ডিস্টারবেন্স আছে। সেই ডিস্টারবেন্সটা বেশি হবে যদি তুমি বান্ডল কন্ডাক্টর ইউজ না করো। একাধিক কন্ডাক্টর ইউজ করলে কি হচ্ছে, একটা তারের উপরে যে কনসেন্ট্রেশন অফ ফিল্ড সেটা কমে যাচ্ছে, বান্ডল কন্ডাক্টরে মানে ডিভিশন হয়ে যাচ্ছে বিভিন্ন তার, তার ফলে ইন্টারফারেন্সটাও কিন্তু কমে যায়। এবং এই ইন্টারফারেন্স কমাবার জন্য এখন তোমরা খেয়াল করে দেখবে অপটিক্যাল ফাইবারগুলোকে মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে উপরে লাইনের যে ইন্টারফারেন্স সেটা অনেক কম হয়। এছাড়া আরো অনেক কারণ আছে, যার একটা কারণ আমি তোমাদের বললাম, ইন্টারফারেন্সটাকে রিডিউস করা। মানে কমিউনিকেশন লাইনের পারফরমেন্সটাকে বেটার করতে গেলে অবশ্যই তোমাকে ইন্টারফারেন্স কমাতে হবে, এবং ইন্টারফারেন্স কমানোর একটা বড় রাস্তা হচ্ছে এই বান্ডল কন্ডাক্টর। তাহলে বান্ডল কন্ডাক্টরের অনেকগুলো জিনিস তোমরা শিখতে পারলে আজকে। এর পাশাপাশি কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এই যে তুমি বেশি তার ইউজ করছো, বেশি তার ইউজ করতে গেলে তোমার কস্টিং বাড়ছে, কারণ একটা ফেজে তুমি একটা তার নিয়ে যাচ্ছিলে, এখন 4টে তার নিয়ে যাচ্ছ, অটোমেটিক্যালি সেখানে কস্টিং বেশি হচ্ছে, খরচ বেশি হচ্ছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে প্রত্যেকটা তার যে ইউজ করছো তুমি, সেখানে তো বাতাস ধরছে, উইন্ড লোডটা বাড়ছে,
এবং সেখানে যদি তোমার একটু শীত প্রধান এলাকা হয় সেখানে তোমার বরফও জমতে পারে, ওই প্রত্যেকটা তারের মানে আইস লোডিংও বাড়তে পারে। তার মানে উইন্ড লোড এবং আইস লোড দুটোই কিন্তু বেড়ে যাচ্ছে। তার ডিসঅ্যাডভান্টেজ গুলো কিন্তু তোমরা লিখে রাখবে। 1 নম্বর হচ্ছে যেটা যে উইন্ড লোড এবং আইস লোড এই দুটো কিন্তু তারের উপর বাড়ছে, উইন্ড লোডিং এবং আইস লোডিং এই দুটোই কিন্তু ইনক্রিজ করছে। 2 নম্বর আমি যেটা বললাম যে কস্ট বেড়ে যাচ্ছে, কস্ট ইজ ইনক্রিজিং। এবং পাশাপাশি তোমার দুটো তারের মধ্যে যে ডিস্টেন্স, ধরো একটা তারে তুমি 4টে তার ইউজ করছো একটা ফেজে, আবার তার নিচের ফেজটাতেও তুমি 4টে তার ইউজ করছো, অটোমেটিক্যালি কি হচ্ছে ক্লিয়ারেন্সটা তো কমে যাচ্ছে। আগে তুমি একটা তার ইউজ করছিলে, এখন সেখানে 4টে তার ইউজ করাতে জায়গাটা বেশি নিচ্ছে। তাহলে দুটো তারের মধ্যে যে ক্লিয়ারেন্সটা তোমার আগে ছিল এখন তার থেকে কমে গেছে, যার ফলে ফ্ল্যাশিং এর চান্সটা বাড়ছে। সেদিক থেকে তোমাকে কি করতে হবে, বান্ডেল কন্ডাক্টর ইউজ করলে তাদের ক্লিয়ারেন্সটাকে বাড়ানোর জন্য টাওয়ারটাকে আরো উঁচু করতে হবে, সেদিক থেকে খরচা বেড়ে যাবে। ইনসুলেটার চেনটাকে আরো শক্তপোক্ত দিতে হবে যাতে ওই 4টে তারকে ধরে রাখতে পারে, কারণ তার তো ওয়েট বেড়েছে। এইসব অসুবিধাগুলো কিন্তু চলে আসে। তাহলে টাওয়ারটাকে তোমাকে লঙ্গার করতে হবে এবং স্ট্রং করতে হবে। তাহলে 3 নম্বর পয়েন্ট যেটা যে হায়ার টাওয়ার, হায়ার সাপোর্ট ইউজ করতে হবে, হায়ার সাপোর্ট অ্যান্ড স্ট্রঙ্গার সাপোর্ট। তাহলে কিন্তু তুমি বান্ডেল কন্ডাক্টর ইউজ করতে পারবে না, কারণ লোডটা অনেক বেড়ে গেছে। তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবটাই আমি আলোচনা করলাম। এই পুরো জিনিসটা নিয়ে তোমরা একটা শর্ট নোট টাইপের তৈরি করবে যে বান্ডেল কন্ডাক্টর কি, সেখানে কি কি অ্যারেঞ্জমেন্ট হয়, তার অ্যাডভান্টেজ কি, তার ডিসঅ্যাডভান্টেজ কি, ডিটেলস আজকে আমরা আলোচনা করি। এরপরে কোনো একটা ক্লাসে আমি সময় পেলে তোমাদের ওই সার্জ ইম্পিডেন্স লোডিং ওই ব্যাপারটা একটু তোমাদের পড়াবো। যদিও এটা সিলেবাসে নেই তোমাদের এই মুহূর্তে, কিন্তু হায়ার স্টাডিতে এটা দরকার হবে। পাওয়ার সিস্টেমের এই চ্যাপ্টারের উপর আমি যদি কোনো অ্যাডভান্স ক্লাস করি তাহলে সেখানে এই জিনিসগুলো আমরা ডিসকাস করি। তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো জানাবে। আর যদি এই সার্জ ইম্পিডেন্স লোডিংটা ছাড়া যদি তোমার কোনো কনফিউশন থাকে, কোনো কনফিউজিং এরিয়া থাকে, সেটা তোমাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। নেক্সট ক্লাসে আমরা আরো অন্যান্য জিনিসগুলোর দিকে যাবো। আস্তে আস্তে আমরা ইনসুলেটারে আসবো, অনেক অনেক জিনিস আছে। এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের এই জায়গাগুলোতে আমরা যাবো। এবং পড়ানোর সময় আমি যেটা বারবার তোমাদের বলছি যে শুধু এরকম ভাবে পড়ে গেলে কিন্তু চলবে না। পাওয়ার সিস্টেম মানে এখন হয়তো তোমার দেখে মনে হচ্ছে যে পাওয়ার সিস্টেম মানে বোধহয় একটু সেট অফ ইনফরমেশন, কিছু ডাটা, তা কিন্তু না। পাওয়ার সিস্টেমে বহু জিনিস বোঝার আছে। মেশিনে যেমন তুমি দেখছো যে খুব কনসেপচুয়াল আছে, পাওয়ার সিস্টেমও খুব হাইলি কনসেপচুয়াল। সেই জায়গাটা আমরা এখন আসিনি, কিন্তু অনেক জিনিস আছে যেগুলো বোঝার জিনিস আছে এবং সেগুলো নিজের চোখে দেখার জিনিস আছে। বাইরে দিয়ে যখন তোমরা যাও, রাস্তাঘাটে ঘোরো, তখন সিম্পল একটা সাধারণ মানুষ যেরকম ঘুরে সেরকম ভাবে তোমাকে দেখলে চলবে। তুমি একটা ইঞ্জিনিয়ারের পয়েন্ট থেকে দেখবে যে তুমি যেটা শিখছো আর যেটা তুমি দেখছো তার মধ্যে তোমার মিল থাকছে, তোমার নতুন কোশ্চেন অ্যারাইজ করছে। এইভাবে যদি তুমি বিষয়টাকে পড়াশোনা করো তাহলে দেখবে অনেক ভালো হবে। আজকের ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ।